নমস্কার, আমি অনন্যা গপ্পবন্ধুর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দিব্যদৃষ্টি। গল্পটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প দিব্যদৃষ্টি। জ্যৈষ্ঠ মাস, কলিকাতার পটলডাঙ্গায় একটি ছাত্রাবাসে আজ মহা উৎসব লাগিয়াছে। ব্যাপারটা এই, সুরেন্দ্র কুমার চট্টোপাধ্যায় ম্যাট্রিক ও আইএ পরীক্ষার প্রথম বিভাগে উচ্চস্থান অধিকার করিয়াই পাশ হইয়াছিল, কিন্তু বিএ পরীক্ষার মনোবিজ্ঞান বিভাগে সে একেবারে উচ্চতম স্থান অধিকার করিয়া বসিয়াছে। প্রথম হইবার খবর যেদিন বাহির হইল সেদিন ছিল বুধবার। সুরেনের পিতা জীবিত নাই। দেশে পাবনা জেলায় চৌরিপুর গ্রামে তাহার জননী আছেন। সুরেনের পিতৃব্যের অভিভাবকতায় তিনি বাস করেন। বাড়ির অবস্থা তেমন ভালো নহে, তাই বিএ পরীক্ষা কবে শেষ হইয়া গেল সুরেন কলিকাতায় থাকিয়া প্রাইভেট টিউশনি করিতেছে। সুরেনের বয়স 23 বৎসর, দিব্যি সুশ্রী চেহারা, সদাই হাস্যবদন। সুরেন এখনও অবিবাহিত। তাহার পরবর্তী শনিবারে মেস বন্ধুগণ এক সান্ধ্য ভোজের আয়োজন করিল। খরচটা অবশ্য সুরেনেরই। বাসার শরৎবাবু, বিপিনবাবু, যোগেশবাবু, উমাপদবাবু, যতীন্দ্রবাবু, সতীশবাবু, ললিতবাবু তো আছেনই। বাহির হইতে অতুলবাবু, কুমুদবাবু ও কুঞ্জবাবু নিমন্ত্রিত হইয়া এই আনন্দ উৎসবে যোগদান করিয়াছেন। ভোজন শক্তি বৃদ্ধিকল্পে সিদ্ধির আয়োজন হইয়াছিল। যুবকগণ সকলে একত্রিত হইলে সিদ্ধি বিতরিত হইল। কেহ এক পাত্র, কেহ 2 পাত্র গ্রহণ করিলেন, মাত্র 2 জন করিলেন না। তাহারা বলিলেন সিদ্ধি তাহাদের মোটেই সহ্য হয় না। কিয়ৎক্ষণ গল্পগুজবের পর গান বাজনা আরম্ভ হইল। হারমোনিয়াম ও বায়া তবলা সহযোগে 1.5 কি 2 ঘণ্টা গান বাজনার পর গায়ক ও বাদকেরা শ্রান্ত হইয়া পড়িলেন। তখন সিদ্ধির নেশা সকলেরই বেশ জমিয়া আসিয়াছে। আবার গল্পগুজব আরম্ভ হইল। সতীশবাবু এক কোণে বসিয়া সেই দিন প্রভাতের সংবাদখানা লইয়া নাড়াচাড়া করিতেছিলেন। হঠাৎ তিনি বলিয়া উঠিলেন, ওহে, একটা মজার খবর শুনেছ? সকলে বলিয়া উঠিল, কি কি? এই যে পড়ো না শুনি, অর্থাৎ শোনো না পড়ি। বলিয়া তিনি পড়িতে আরম্ভ করিলেন। মফস্বল সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া। ছাত্রীর কৃতিত্ব। কৃষ্ণনগর বারের সুপ্রসিদ্ধ উকিল শ্রীযুক্ত বাবু রামজীবন মুখোপাধ্যায় MA BL মহাশয়ের কন্যা কুমারী কুন্দমালা দেবী বিগত ম্যাট্রিক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থান অধিকার করিয়াছেন। ইহা কৃষ্ণনগরবাসী সকলেরই অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। এই উপলক্ষে রামজীবনবাবু শহরস্থ তাবৎ গণ্যমান্য লোককে আগামী শনিবারে সান্ধ্যভোজে নিমন্ত্রণ করিয়াছেন। স্থানীয় যুব নাট্য সমিতি নিমন্ত্রিতগণের আনন্দবর্ধনার্থ ওই রজনীতে রামজীবনবাবুর গৃহপ্রাঙ্গণে DL রায়ের চন্দ্রগুপ্ত নাটকের অভিনয় করিবেন। ললিত চিৎকার করিয়া উঠিল, হুররে, 3 cheers ফর MA BL মহাশয়ের কন্যা মুন্ডমালা। সুরেন বলিল, মুন্ডমালা নয় রে, কুন্দমালা। নামটি কিন্তু বেশ মিষ্টি। অতুলবাবু নামক এক ভদ্রলোক দেওয়ালে হেলান দিয়া ঊর্ধ্বমুখে গম্ভীর স্বরে বলিলেন, আশ্চর্য, আশ্চর্য। ললিত বলিল, আহা, কি আর আশ্চর্য? বাঙালির মেয়ে ইউনিভার্সিটিতে ফার্স্ট হওয়া আজকালকার দিনে মোটেই আর আশ্চর্য ব্যাপার নয়। অতুলবাবু বলিলেন, সেই জন্য আশ্চর্য বলিনি হে। দিব্যদৃষ্টিতে ব্যাপারটা যা দেখতে পাচ্ছি তা আশ্চর্য, অতীব আশ্চর্য। যোগেশবাবু বলিলেন, দিব্য চোখে কি দেখছো অতুল, বলোই না শুনি। অতুল বলিল, এর ভেতরে প্রজাপতির হাত স্পষ্ট দেখতে পাচ্ছি। উমাপদ বলিল, কিসের ভেতর? অতুল বলিল, প্রথমত দেখো, সুরেনও ফার্স্ট হয়েছে, কুন্দমালাও তাই। দ্বিতীয়ত সুরেনের কৃতিত্বের জন্যে আনন্দভোজের আয়োজন আজ এখানে পটলডাঙ্গায়। কুন্দমালার কৃতিত্বের জন্যে আনন্দভোজের আয়োজন ঠিক আজই, ঠিক এই সময়ে কৃষ্ণনগরে চলছে।
তৃতীয়ত সে কুমারী আর আমাদের সুরেন্দ্র কুমার। তারপর একজন চাটুজ্জে একজন মুকুজ্জে, করণীর ঘর। আর কিছু আছে? নিশ্চয়ই আছে। যে মুহূর্তে সুরেনের কানের ভিতর দিয়া কুন্দমালা নামটি পশিল, অমনি আকুল করিল ওর প্রাণ। নামটি শুনেই ও বলেছে, খাসা মিষ্টি নামটি কিন্তু। কি সুরেন, বলনি তুমি? এই এক ঘর লোক সাক্ষী আছে। সুরেন একটু অপ্রতিভ হইয়া উঠিল, বলিল, ঠিক এই কথাগুলোই বলিনি, তবে ওই ভাবের কথাই বলেছি বটে। অতুল অত্যন্ত গম্ভীরভাবে বলিল, এই বিবাহ অনিবার্য। শরৎ বলিল, কি হে সুরেন, তুমি কি বলো, অনিবার্য নাকি? সুরেন হাসিয়া বলিল, জন্ম মৃত্যু বিবাহ এই তিনটের কোনোটাই তো মানুষের হাতে নয় ভাই। প্রজাপতির তাই যদি নির্বন্ধ হয়, তবে আমায় পড়তেই হবে মাথায় টোপর, পালাবো কোথায়? ললিত বলিল, কি ভয়ানক কথা! আমাদের মধ্যে যে এমন একজন দিব্যদৃষ্টিওয়ালা মহাপুরুষ বিচরণ করছেন, তা আমরা কোনোদিনই সন্দেহ করিনি। আচ্ছা অতুলবাবু, মেয়েটির বয়স কত হবে? অতুল বলিল, 17 বছরে পড়েছে, এখনো পূর্ণ হয়নি। আচ্ছা, তার চেহারাটা কিরকম, দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছ তো? আলবাত পাচ্ছি। কিরকম বলো না শুনি। কৃষ্ণা না শ্যামা না গৌরী? গৌরী। নাম শুনে বুঝতে পারছো না? কুন্দ ফুলের রং কি? উমাপদ বলিয়া উঠিল, কুন্দ শুভ্র নগ্নকান্তি সুরেন্দ্র বন্দিতা ওই অনিন্দিতা। যতীন চিৎকার করিয়া বলিল, ওহে অতুল, এই দেখো আরেকটা ভয়ঙ্কর মিল। সুরেন ভাই, সুরেন, তোমার ভাবি প্রিয়ার একটা বন্দনা গান গাও। কুঞ্জ গাহিয়া উঠিল, পদপ্রান্তে রাখো শেপকে। খুব একটা হাসি পড়িয়া গেল। হাসির হিল্লোল থামিলে যতীন বলিল, যাই বলো তাই বলো ভাই, এতগুলো মিল কিন্তু আশ্চর্য বটে। অতুল যতীনের পানে চাহিয়া হাসিতে হাসিতে ভেঙাইল, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ ইরহস্য দ্যান আর ড্রেমড অফ ইন ইউর ফিলোসফি। ললিত বলিল, সে যাক, তুমি বলে যাও হে। মেয়েটির বয়স মাত্র 17 বছর, গৌরবর্ণা, আর কি কি সব বলো দেখি। সংক্ষেপেই বলি, মুখ চোখ চুল অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো, তবে একটু ত্রুটি আছে। চোখের তারা দুটি মিশ কালো নয়, একটু ফিকে বাদামি রঙের। এই ত্রুটিটুকু ছাড়া মেয়েটিকে সর্বাঙ্গ সুন্দরী বলা যেতে পারে। সুরেন বলিল, ওটা কি ত্রুটি নাকি? আমি তো ওটা সৌন্দর্যের লক্ষণ বলেই মনে করি। এই সময় খবর আসিল, আহার্য প্রস্তুত। যুবকগণ আনন্দ কলরব করিতে করিতে নিচে নামিয়া গেল। পরদিন বিকাল 5টার সময় যতীনবাবু কলকাতায় স্নান করিতেছিলেন। দুইটি অপরিচিত ভদ্রলোক বাসায় প্রবেশ করিলেন। একজন প্রবীণ বয়স্ক, অন্যজন যুবা পুরুষ। প্রবীণ ভদ্রলোক যতীনবাবুকে দেখিয়া বলিলেন, এ বাসায় সুরেন্দ্রবাবু বলে কেউ থাকেন কি, সুরেন্দ্রনাথ চ্যাটার্জি? যতীন প্রশ্নের উত্তর না দিয়া জিজ্ঞাসা করিল, আপনারা কোথা থেকে আসছেন? কৃষ্ণনগর থেকে। শুনিবা মাত্র যতীনের দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। উত্তর করিল, সুরেনবাবু তো এখন বাসায় নেই, বেরিয়েছেন। কখন ফিরবেন তিনি? সন্ধ্যার আগেই আসবে বোধহয়। তার ঘরে বসে আমরা কি অপেক্ষা করতে পারি? নিশ্চয়ই, তবে তার ঘর বোধহয় তালাবন্ধ আছে। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ডান হাতি প্রথম ঘরটা আমার। দয়া করে সেখানে বসে অপেক্ষা করুন, আমি স্নান সেরে আসছি। আচ্ছা, থ্যাঙ্কস, বলিয়া বাবু দুইজন সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেলেন। যতীন তাড়াতাড়ি স্নান সারিয়া নিজ কক্ষে গিয়া দেখিল, বাবু দুইটি দুইখানি চেয়ার দখল করিয়া আছেন। যতীন মাথায় শুষ্ক তোয়ালে ঘষিতে ঘষিতে বলিল, আপনাদের এক এক পেয়ালা চা দিতে পারি কি? প্রবীণ বাবুটি বলিলেন, দোকানের চা? না থ্যাঙ্কস। যতীন বলিল, দোকানের চা নয়, ওই যে স্টোভ রয়েছে, আমি নিজে তৈরি করব। প্রবীণ ভদ্রলোক সংকুচিত হইয়া বলিলেন, আবার কষ্ট করবেন আপনি? যতীন বলিল, স্টোভ তো আমার জ্বালাতেই হবে, আমি একটু খাবো কি না? বাবুটি বলিলেন,
আচ্ছা তাহলে। যতীন স্টোভ জ্বালিয়া চায়ের জল চড়াইয়া দিয়া নিজ তক্তপোষের প্রান্তে আসিয়া বসিল। বাবুটি জিজ্ঞাসা করিলেন, আপনার নাম কি? শ্রী যতীন্দ্রনাথ চক্রবর্তী। এখানে পড়াশোনা করেন বুঝি? আগে হ্যাঁ, সিটি কলেজে বিএ পড়ি, এবার 4th ইয়ার। বাড়ি কোথায় আপনার? আগে খুলনা জেলায়। কোথায়? মাধবপুর গ্রামে। একটু থামিয়া যতীন বলিল, যদি বেয়াদবি না মনে করেন মশায়ের নামটা জানতে পারি কি? আমার নাম শ্রী সঞ্জীব চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি কৃষ্ণনগরের 2য় মুন্সেফের পেশকার। এটি আমার ভাগ্নে, নাম সুধীর কুমার মুখুজ্জে। ইনি সম্প্রতি ওকালতি পাশ করে কৃষ্ণনগরেই প্র্যাকটিস আরম্ভ করেছেন। এর পিতার নাম আপনি শুনে থাকবেন বোধহয়। তিনি কৃষ্ণনগরের খুব নামজাদা উকিল রামজীবন মুখুজ্জে। গতকল্যকার আসরে সংবাদপত্র হইতে পঠিত নামটা যেন রামজীবন বলিয়াই যতীনের মনে হইল। সন্দিগ্ধ স্বরে বলিল, রামজীবন? রামজীবন? আচ্ছা, তারই মেয়ে কি এবার ম্যাট্রিকে ফার্স্ট হয়েছেন? সঞ্জীববাবু বিনীত হাস্য করিয়া বলিলেন, হ্যাঁ, কুন্দমালা আমার ভাগ্নি। যতীনের সর্বাঙ্গ দিয়া একটা রোমাঞ্চ বহিয়া গেল। কি আশ্চর্য! অতুলবাবু কি তবে একটা ছদ্মবেশী যোগী নাকি? মানুষের দিব্যদৃষ্টি সত্যই কি তবে থাকিতে পারে? হিন্দু ধর্ম কি তবে নিতান্ত বুজরুকি নয়? সে মনে মনে বলিল, না, সন্ধ্যা আহ্নিকটা ছেড়ে দেওয়া ভালো কাজ হয়নি। কাল থেকে ফের শুরু করতে হবে। যতীন জিজ্ঞাসা করিল, সুরেনের সঙ্গে আপনার কি প্রয়োজন জানতে পারি কি? সঞ্জয়বাবু ক্ষণকাল মৌন থাকিয়া তারপর বলিলেন, আমরা শুনেছি সুরেনবাবু এখনো অবিবাহিত। তার পিতাও বর্তমান নেই। নিজেই তিনি নিজের অভিভাবক। কোথাও তার বিবাহের সম্বন্ধ হচ্ছে কিনা, তিনি এখন বিবাহ করতে রাজি আছেন কিনা আপনি বলতে পারেন? যতীন বলিল, আগে না, তা ঠিক জানি নে। চায়ের জল ফুটিয়া উঠিয়াছিল। যতীন 3 পেয়ালা চা প্রস্তুত করিল। চা পান করিতে করিতে সঞ্জীববাবু জিজ্ঞাসা করিলেন, সুরেনবাবু তো বিএ পাশ করলেন, এবার তিনি কি করবেন? আইন ক্লাসে জয়েন করবেন কি? না, উকিল হওয়ার তার ইচ্ছা নেই, এইবার এমএ পড়বে। বাড়িতে ওর কে আছে? মা আছেন, কাকা টাকাও আছেন শুনেছি। ক ভাই ওরা? ভাইটাই কিছু নেই, একটি বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। এই সময় সিঁড়িতে জুতার শব্দ হইল। যতীন বলিল, এই বোধহয় আসছে। সুরেন্দ্র যতীনের ঘরের সামনে আসিবা মাত্র যতীন বলিল, ওহে, এদিকে এসো, এই ভদ্রলোক দুটি তোমার সঙ্গে দেখা করবার জন্য বসে আছেন। ও আচ্ছা, আমার ঘরে আসুন বলিয়া সুরেন্দ্র অগ্রসর হইল। আগন্তুকদ্বয় তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। ঘণ্টাখানেক পরে বাবুরা বিদায় গ্রহণ করিলেন। যতীনের ঘরের সামনে আসিয়া সঞ্জীববাবু বলিলেন, আজ আসি তাহলে যতীনবাবু, আবার দেখা হবে, নমস্কার। যতীন লক্ষ্য করিল সঞ্জীববাবুর মুখখানি হাসি হাসি। আজ্ঞে আসুন, নমস্কার বলিয়া সে ইহাদের সঙ্গে সিঁড়ি পর্যন্ত গেল। তারপর দ্রুত পদে সুরেনের ঘরে গিয়া দেখিল, সুরেন অত্যন্ত গম্ভীরভাবে গালে হাত দিয়া বসিয়া আছে। বলিল, ব্যাপার কি হে? সুরেন চমকিয়া উঠিয়া যতীনের মুখপানে চাহিল। বলিল, এরা কি জন্যে এসেছিলেন তুমি জানো যতীন? স্পষ্ট জিজ্ঞাসাই করেছিলাম, হ্যাঁ, উত্তর দেননি। অন্য কথা পেরে আমার প্রশ্নকে চাপা দিয়েছিলেন, কিন্তু কি জন্যে এসেছিলেন তা অনুমান করতে পারি। কুন্দমালার সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ করতে এসেছিলেন তো? সুরেন্দ্র বলিল, হ্যাঁ, কিন্তু কি আশ্চর্য কথা বলো দেখি। আশ্চর্য বই কি, কিন্তু এর এক্সপ্লেনেশন কি? আমি তো কিছুই খুঁজে পাইনি। কি হলো তাই বলো, রাজি হয়েছ? হয়েছি। দেখো, যাই শুনলাম উনি কৃষ্ণনগর থেকে এসেছেন, কুন্দমালার মামা। আমি যেন কীরকম হতভম্ব হয়ে গেলাম। যা যা বললেন তাতেই আমি হাঁ বলে গেলাম।
আসছে রবিবার আমি কৃষ্ণনগর যাব মেয়ে দেখতে। মেয়ে দেখে আমার পছন্দ হলে ওরা দেশে আমার কাকামশাইকে চিঠি লিখবেন, পরে যা যা করতে হবে সব করবেন। আষাঢ় মাসেই বিয়েটা সেরে ফেলতে চান, কেননা তারপরেই মেয়ের জোড়া বছর পড়বে। আচ্ছা যতীন, একটা জিনিস তুমি লক্ষ্য করেছ? কি? ওর ভাইয়ের চোখের তারা। অতুলবাবু কুন্দ সম্বন্ধে যা বলেছিলেন এরও অবিকল তাই। চোখের তারা কালো নয়, ফিকে বাদামি রঙের। না ভাই, আমি তো সেটা লক্ষ্য করিনি। আমি করেছি। কিন্তু যাই বলো যতীন, অতুলবাবুর কিন্তু আশ্চর্য ক্ষমতা। ব্যাপার কি অতুলবাবুকে গিয়ে একবার জিজ্ঞাসা করলে হয় না? এখন তো কোনো কাজ নেই, চলো না যাওয়া যাক তার বাসায়, একটু বেড়ানোও হবে। সুরেন বলিল, তাকে কি এখন বাসায় পাবে? সে তো আর চলল রায়বেরিলি, সেখানে একটা চাকরি জুটিয়েছে যে। এতক্ষণে বোধহয় সে হাওড়া স্টেশনের পথে। অবিলম্বে মেসের অন্যান্য লোকের মধ্যে কথাটা প্রচার হইয়া গেল। সন্ধ্যার পর সকলে আসিয়া সুরেনের ঘরে জটলা আরম্ভ করিল। যোগেশবাবু বলিলেন, অতুলটা কি কোনো সূত্রে জানতে পেরেছিল যে কুন্দমালার মামা তোমাকে আজ দেখতে আসবেন? জেনে শুনে ওই রকম চালাকি খেলে গেল নাকি? শরৎ বলিল, আমি তো তার পাশেই বসেছিলাম, কিন্তু সেই সময় তার মুখ চোখ দেখে তো ওরকম আমার মনে হয়নি ভাই। বিশেষ করে সে তো নিজে কোনো কথাই তোলেনি। হঠাৎ খবরের কাগজ পড়ে শোনালো তো সতীশ। সতীশ, তুমি তো পড়ে শোনালে না? সতীশ বলিল, হ্যাঁ আমি তো পড়ে শোনালাম। কাগজখানা নিয়ে নাড়াচাড়া করছিলাম, হঠাৎ ওই প্যারাটা আমার চোখে পড়ল। তারও ফার্স্ট হওয়ার জন্য আনন্দভোজ শনিবারই হচ্ছে, এই কথা পড়ে আমার ভারী মজা লাগলো, তাই তোমাদের সেটা পড়ে শোনালাম। বিপিন বলিল, হয় অতলোটা জানতো, নয় সত্যিই তার একটা ক্ষমতা আছে, ওকেই তো ক্লেয়ারভয়েন্স বলে। উমাপদ বলিল, যারা সাধনার খুব উচ্চ স্তরে উঠেছে তাদের এরকম ক্ষমতা জন্মে তা স্বীকার করি, কিন্তু ওতলাটা তো মহা নাস্তিক, মুসলমানের রান্না মুরগি ভক্ষণ করে, ওর ওরকম একটা আশ্চর্য ক্ষমতা থাকা আমি তো অসম্ভব বলেই মনে করি। নিশ্চয়ই সে জানত। শরৎ বলিল, জানতো কিনা সে সম্বন্ধে আমি কিছু বলছি না অবশ্য, কিন্তু কোনো কোনো মানুষের স্বভাবত ওরকম একটা আশ্চর্য ক্ষমতা থাকে সেটা আমি জানি। আমি যখন প্রথম বছর কলকাতায় আসি, অস্ট্রেলিয়া থেকে একটা সার্কাসের দল এসেছিল খেলা দেখাতে। তখন বড়দিনের ছুটি, গড়ের মাঠে প্যান্ডেল খাটিয়ে তারা খেলা দেখাচ্ছিল। নানা রকম খেলা হবার পর একটা খেলা দেখালে তা একেবারে অদ্ভুত। এক ছুরি মেম, বয়সেই 18-19, সে এসে বললে দর্শকদের মধ্যে যে কাউকে আমি ছুঁয়েই তার জন্মবার বলে দেব, যদি আমার ভুল হয় অনুগ্রহ করে তিনি যেন বলেন। এই বলে সে প্রথম সারি দ্বিতীয় সারি এক একজনকে ছোঁয় আর এক একটা বারের নাম বলে যায়, যেমন শনিবার, বুধবার, মঙ্গলবার, শুক্রবার, এই রকম। একটি লোকও বললে না যে না ঠিক হলো না, তোমার ভুল হয়েছে। আমি তৃতীয় সারিতে বসেছিলাম, খালি ভাবছি আমার জন্মবার তো সোমবার, দেখি ঠিক বলে কিনা। ওই রকম বলতে বলতে তৃতীয় সারিতে এসে ছুঁড়ি আমার দিকে চলে এলো, আমাকে ছোঁবা মাত্র বললে সোমবার। অনেকেই আশ্চর্য হইয়া বলিল, বলো কি, নিজে তুমি দেখেছ? শরৎ বলিল, নিজে নয়তো কি প্রক্সিতে? 5টি টাকা দিয়ে টিকিট কেটে আমি ওই তামাশা দেখতে গিয়েছিলাম। আমার মনে হলো আমার টাকা খরচ সার্থক হয়েছে। তারপর আরও মজা, শোনো না। তৃতীয় সারি শেষ করে ছুরি ফিরে গেল। তারপর বললে প্রত্যেক লোককে ছুঁয়ে কার পকেটে কি আছে আমি তা বলে দিতে পারি। এই বলে আবার প্রথম সারি থেকে আরম্ভ করলে, এক একজনকে ছুঁয়ে আর বলে রুমাল, চাবি, পেন্সিল, নস্যির ডিবে ইত্যাদি। জনপ্রাণী কেউ প্রতিবাদ করলে না। আমার সারিতে এসে আমায় ছুঁয়ে ছুরি বললে, ওই সব রুমাল, চাবি টাবি। আর একটা জিনিস যা বয়স্ক পুরুষ মানুষদের পকেটে থাকা সম্ভব নয়, ছেলে পিলের পকেটে থাকতে পারে। বললে ভাঙা বিস্কুট রয়েছে আমার পকেটে, কিন্তু সত্যি বলছি ভাই, আমার নিজেরই তা মনে ছিল না। হয়েছিল কি জানো, তার 4-5 দিন আগে
সেই কোট গায়ে পায়ে হেঁটে আমি শহর দেখতে বেরিয়েছিলাম। চাঁদনিতে এসে বড় খিদে পায়। 4 পয়সার বিস্কুট কিনেছিলাম, খান কতক খেয়েছিলাম, খান 2 পকেটে পড়েছিল। এই আমার প্রত্যক্ষ দেখা ঘটনা। কি বলতে চাও তোমরা? সে ছুরি ঋষি তপস্বীও নয়, সাধনাও করে না, গরু শুয়োর খায়, মদ খায় এবং সম্ভবত খারাপ চরিত্রের মেয়ে। ও কি জানো, কোনো কোনো লোকের ওই রকম একটা আশ্চর্য ক্ষমতা থাকে। তাকে ক্লেয়ারভয়েন্সি বলো আর দিব্যদৃষ্টি বলো আর যাই বলো। বিপিন বলিল, মাদ্রাজ অঞ্চলের গোবিন্দ চেট্টির কথা শুনেছ তো? এই 15-16 বছর আগের কথা। সে সময় খবরের কাগজে প্রায়ই তার কথা বেরুতো। তবে সে ভবিষ্যৎ বলতো না, বর্তমান বলতো। মাদ্রাজে সে নিজের ঘরে বসে তোমায় বলে দেবে দেশে তোমার মা সে সময় কী করছেন, বাবা কী করছেন, তোমার স্ত্রী কী করছেন ইত্যাদি। কলিকাতা থেকে কত লোক দেখতে গিয়েছিল। সুরেশ সমাজপতি সাহিত্য কাগজে তার বিবরণ বেরিয়েছিল। মনে আছে আমার বাবা বলতেন, যদি আমার দেহটা ভালো থাকতো আমি যেতাম। সেই গোবিন্দ চেট্টিও শুনেছিলাম বদ্ধ মাতাল। কুমুদ বন্ধু থিওসফি সম্বন্ধে কয়েকখানি পুস্তক পাঠ করিয়াছিল। সেও কয়েকজন মহাত্মার আশ্চর্য ক্ষমতার কথা প্রকাশ করিল। এইরূপ আলোচনায় রাত্রি ভোজনের সময় সমাগত হইল। পরবর্তী রবিবারে সুরেন্দ্র কয়েকজন মেজ বন্ধু সহ কৃষ্ণনগর যাত্রা করিল। মেয়ে দেখিয়া সকলেই খুশি। প্রত্যেকেই লক্ষ্য করিল কুন্দমালার চক্ষু তারকা সাধারণ বাঙালি মেয়ের মতো কালো নহে, উহা ফিকা বাদামি রঙেরই বটে। আষাঢ়ের শেষ সপ্তাহে কুন্দমালার সঙ্গে সুরেন্দ্রনাথের শুভ বিবাহ সম্পন্ন হইয়া গেল। বিবাহের 2 দিন পূর্বে দেশ হইতে তাহার পিতৃবৎ কলিকাতায় আসিয়াছিলেন। পরদিন সকলে সদল বলে কৃষ্ণনগর যাত্রা করিলেন। শুভ দিনে কুন্দমালার সহিত সুরেন্দ্রের বিবাহ হইয়া গেল। কৃষ্ণনগরের কুশণ্ডিকা ক্রিয়া শেষ করিয়া কাকা মহাশয় বরকনে লইয়া দেশে গেলেন। বরযাত্রীরা কলিকাতায় ফিরিয়া আসিল। ফুলসজ্জার রাত্রিতে প্রথম সম্ভাষণের পর সুরেন্দ্র নববধূকে বলিল, দেখো, আমাদের এই মিলন ব্যাপারের সঙ্গে খুব একটা আশ্চর্য ঘটনা জড়িত আছে। কুন্দ কৌতূহলী হইয়া বলিল, কি আশ্চর্য ঘটনা? সুরেন বলিল, যখন তোমাতে আমাদের বিয়ের কোনো কথাই হয়নি, যখন তোমার মামা আমাকে দেখতেও যাননি, তখনই আমাদের এক বন্ধু ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাতে আমাতে বিয়ে অনিবার্য। আমার সে বন্ধুর এক আশ্চর্য ক্ষমতা আছে। ভবিষ্যতের সব ঘটনা তিনি দিব্য দৃষ্টিতে দেখতে পান। কুন্দ বলিল, বলো কি? আমার নাম তোমার বন্ধু জানলেন কি করে? পটল জাগার বাসায় 1 মাস পূর্বে শনিবারে যাহা যাহা ঘটিয়াছিল সুরেন তাহা সবিস্তারে বর্ণনা করিল। কুন্দমালা নামটি শুনিবা মাত্র কিছু না জানিয়াও সুরেন সে মধুর মন্তব্যটি প্রকাশ করিয়াছিল তাহাও উল্লেখ করিতে ভুলিল না। কুন্দ অবাক হইয়া সমস্ত শুনিতেছিল। সুরেনের কথা শেষ হইলে বলিল, খুব আশ্চর্য তো, তোমার সে বন্ধু নিশ্চয়ই একজন খুব ভালো গুরু পেয়েছেন, যোগসিদ্ধ বোধ হয়। সুরেন বলিল, ছাই সিদ্ধ। তবে তিনি কি করেন? এই আমরা সকলেই যা করি। অন্যের জন্যে রাত জেগে বই মুখস্থ করে এক্সামিন পাশ করেছেন, তারপর চাকরির উমেদারি। ওটা কি জানো, এক একজন মানুষের ওই রকম একটা ক্ষমতা জন্মে যায়, আপনা আপনিই জন্মায়। তার জন্যে জপ তপ সাধনা টাধনা কিছুই করতে হয় না। ওকে বলে ক্লিয়ারভয়েন্স, ক্লিয়ার ভিশন, দিব্য দৃষ্টি আর কি। আর ওরকম ক্ষমতা যার থাকে তাকে বলে ক্লিয়ারভয়েন্ট। মুরব্বিয়ানা স্বরে এই কথাগুলি বলিয়া সুরেন গোবিন্দ চেট্টির ক্ষমতার কথা এবং অস্ট্রেলিয়ান সার্কাস দলের সেই মিমের ক্ষমতার কথাও যথাশ্রুত বর্ণনা করিল। কিয়ৎক্ষণ কুন্দ বিস্ময়ে স্তব্ধ হইয়া রহিল। তারপর মিনতির স্বরে বলিল, হ্যাঁ গা, তুমি এবার যখন এখানে আসবে তাকে সঙ্গে করে নিয়ে এসো না গো, আমি তাকে দেখব। সুরেন বলিল,
সে তো এখন কলকাতাতেই নেই, পাঞ্জাব গেছে চাকরি করতে। যেদিন সে ওইসব কথা বললে তার পরদিনই সে চলে গেছে। রায়বেরেলি হাই স্কুলের হেডমাস্টারি চাকরি নিয়ে গেছে। কুন্দ শুইয়াছিল, হঠাৎ উঠিয়া বসিয়া বলিল, কি বললে? রায়বেরেলি স্কুলের হেডমাস্টার? সুরেন কুন্দমালার এই হঠাৎ উত্তেজনায় বিস্মিত হইয়া বলিল, হ্যাঁ, কেন? তোমার বন্ধুর নাম কি বলো দেখি? অতুল, অতুলচন্দ্র গাঙ্গুলি। ও আমার পোড়া কপাল, বলিয়া কুন্দ মুখে হাত চাপা দিয়া ফুলিয়া ফুলিয়া হাসিতে লাগিল। হাসি আর থামে না। কেন কেন হাসছ কেন? বলিয়া সুরেনও উঠিয়া বসিয়া কুন্দমালার মুখ হইতে হাত টানিয়া খুলিয়া দিল। আর মিনিট খানেক হাসিয়া তারপর কুন্দ আত্মসম্বরণ করিতে পারিল। বলিল, হাসছি কেন জানো? তোমার সেই বন্ধুটি যোগীও নন, ঋষিও নন, গোবিন্দ চেট্টিও নন, আর ক্লিয়ারভয়েন্টও নন। তিনি আমার অতুলদা। ওই যে আমার মামা তোমায় দেখতে গিয়েছিলেন, তিনি অতুলদার পিসে মশাই। অতুলদা তো কতবার এখানে এসেছেন। বাবা তাকে একটা ভালো পাশ করা পাত্রের সন্ধান করবার জন্য চিঠি লিখেছিলেন। অতুলদাই তো বাবাকে তোমার কথা লেখেন। অতুলদা রায়বেরেলি চলে যাবেন বলেই দাদাকে নিয়ে মামা তাড়াতাড়ি ওই দিন তোমায় দেখতে গিয়েছিলেন। তিনি যখন তোমাদের ভোজের সভায় ওই ক্লিয়ারভয়েন্টগিরি ফলাচ্ছিলেন, তখন তিনি বিলক্ষণ জানতেন যে মামাবাবু দাদাকে সঙ্গে নিয়ে পরের দিন 10টার গাড়িতে কৃষ্ণনগর থেকে কলকাতা রওনা হবেন। বাবা আগে তাকে চিঠি লিখেছিলেন যে। তোমায় সে দেখেছে? 1000 দিন। সুরেন কয়েক মুহূর্তকাল নীরবে বসিয়া রহিল। তারপর বলিল, কি আশ্চর্য ব্যাপার! ভারী ঠকানোটাই শালা আমায় ঠকিয়েছে তো। ওহ, আমার চোখের সামনে থেকে একটা পর্দা উঠে গেল। আমায় 1 গ্লাস জল দাও তো। শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দিব্যদৃষ্টি। গল্পটা আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে এরকম আরও অনেক নানা স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গপ্পবন্ধু অনন্যাকে। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন, গপ্পে থাকুন।